একজন মা যে তার 5 বছর বয়সী বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে, কারণ বাচ্চাটি গত 3 দিন ধরে এক মুঠো খাবার পর্যন্ত পায়নি। খিদেতে বাচ্চাটির মুখ থেকে আর আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না, আর তার মা তার জন্য কিছুই করতে পারছিল না, কারণ তাদের ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে শুধু বোমা আর গুলির আওয়াজ। আজ তারা নিরুপায়, হয় তাদের এভাবেই অনাহারে মরতে হবে, আর না হয় গুলি বা বোমার আঘাতে, কিন্তু তাদের মৃত্যু অনিবার্য। এটা কোনো কাল্পনিক গল্প বা সিনেমার দৃশ্য নয়, এটা বর্তমান গাজার বাস্তবতা। বিগত 22 মাস ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ বর্তমানে তার ভয়ঙ্কর রূপ নিয়েছে। বর্তমানে যে নৃশংসতার কথা কল্পনাও করা যায় না, সেই ঘটনাই ঘটছে গাজার অসহায় মানুষদের সঙ্গে। আসলে এতদিন যারা গাজাকে দুঃস্বপ্ন ভেবে ভুলিয়ে দিয়েছিল, তাদের চোখ খুলে যায় যখন ইউনাইটেড নেশনের ফুড সিকিউরিটি কাউন্সিল তাদের রিপোর্ট পাবলিশ করে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে গাজাতে বর্তমানে ফেমান অর্থাৎ দুর্ভিক্ষ তার চরম শিখরে পৌঁছেছে। এখনো পর্যন্ত শত শত মানুষ দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে মারা গিয়েছে, এবং ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধে এখনো পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আর যাদের মধ্যে 70% নারী ও শিশু, এবং বর্তমানে প্রতি 24 ঘন্টায় 3 জন শিশু অনাহারে মারা যাচ্ছে। আর যদি আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করি, এই নিষ্পাপ শিশুগুলি কি হামাসের সৈন্য? এরা কি বন্দুক হাতে ইসরায়েলের সেনার বিরুদ্ধে যুদ্ধ করছে? যদি আপনার উত্তরটি না হয়, তাহলে কেন হামাসের নাম করে এই হাজার হাজার শিশু নারীদের গণহত্যা করা হচ্ছে? যে দেশগুলো মানবাধিকারের চাদর মুড়ে অন্য দেশকে শিক্ষা দেয়, তারা আজ সবাই চুপ কেন? আজকের এই ভিডিওটিতে শুধু গাজার উপর হওয়া বর্বরতার ভিডিও নয়, এটা মানবতার সবচেয়ে বড় ব্যর্থতার গল্প। ইসরায়েলের বর্বরতা, পশ্চিমাদের ভণ্ডামি আর মুসলিম বিশ্বের চুপ থাকা, সবকিছুরই মুখোশ খুলব আজকের এই ভিডিওটিতে। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি কঠোর মনের হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি এখনই ছেড়ে যেতে পারেন, কারণ এই ভিডিওটি তাদের জন্য যাদের মনে দয়া, মায়া, মানবিকতা রয়েছে। সো লেটস স্টার্টেড। গাজার বর্তমান পরিস্থিতি জানবার আগে আমাদের জানতে হবে গাজার ইতিহাস সম্পর্কে। গাজা উপত্যকা ভূমধ্যসাগরের তীরে একটি ছোট্ট ভূখণ্ড, যেখানে 23 লক্ষ মানুষ বসবাস করে। এই অঞ্চলটি ফিলিস্তিনিদের জন্য একটি আশ্রয়স্থল হলেও গত কয়েক দশক ধরে এটি সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন অর্থাৎ খোলা আকাশের জেলখানায় পরিণত হয়েছে। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন হাজার হাজার ইহুদিরা সেখানে বসবাস করার জন্য আসে। ফলে সেই এক বছরে 7 লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে তাদের ঘর থেকে উচ্ছেদ করা হয়, আর এই ঘটনাকে ফিলিস্তিনিরা নাকবা অর্থাৎ মহাবিপর্যয় বলে ডাকে। ফলে গাজা ও ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনিদের জন্য শেষ আশ্রয় হয়ে ওঠে। কিন্তু তাদের দুঃখ এখনো শেষ হয়নি। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা ও ওয়েস্ট ব্যাংক দখল করে নেয়, আর তারপর থেকে গাজায় ইসরায়েলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে। ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী গত 50 বছরে ফিলিস্তিনি ভূখণ্ডের প্রায় 80% ইসরায়েল দখল করে নিয়েছে। কিন্তু তারপর 2007 সালে হামাস গাজাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর যা ইসরায়েলের ইগোকে হার্ট করে। ফলে ইসরায়েল এবং মিশর মিলে গাজার আমদানি রপ্তানির উপর ব্যান লাগিয়ে দেয়, আর এই অবরোধের ফলে খাদ্য, ঔষধ, জ্বালানি, এমনকি পানির সরবরাহ সীমিত পড়ে যায়। গাজার মানুষ একটি খোলা জেলখানার মধ্যে বন্দী হয়ে যায়। আর তারপর দিন আসে 2023 সালে 7 অক্টোবর, হামাস ইসরায়েলের হামলা চালায়, যার ফলে 1139 জন নিহত হন। আর এর জবাবে ইসরায়েল গাজার উপর ব্যাপক সামরিক অভিযান চালাতে শুরু করে। প্যালেস্তাইন মিনিস্ট্রি অফ হেলথের রিপোর্ট অনুযায়ী 2025 সালে 5 আগস্ট পর্যন্ত 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়, আর যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী এবং শিশু। 19 লক্ষ মানুষ বাস্তুচ্যুত, এবং গাজার 90% জনগণ এখন গৃহহীন। বর্তমানে গাজায় যা ঘটছে তাকে অনেক বিশেষজ্ঞরা গণহত্যা বলে। জেনোসাইড কনভারসেশনের অনুযায়ী যে কোনো জাতি বা ধর্মকে পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যই হলো গণহত্যা। আগস্ট 2025 পর্যন্ত গাজায় 60,000-এরও বেশি জন নিহত হয়েছে, আর এটা তো শুধু অফিসিয়াল সংখ্যা। আনঅফিসিয়ালি এর থেকে আরো অনেক বেশি, আর যার মধ্যে 50% নারী ও শিশু। প্যালেস্তাইনে প্রতি 37 জনের মধ্যে একজন মারা গেছে, এবং বর্তমানে প্রতিদিন গড়ে 300 জনের বেশি মানুষ মারা যাচ্ছে। আর এই সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট থেকে পাওয়া। ইসরায়েল বলছে হামাসকে ধ্বংস করতে হবে, কিন্তু এই হামলা পুরো একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা। তারা হাসপাতাল, স্কুল, এমনকি মসজিদও ধ্বংস করছে। তারা এখনো পর্যন্ত 815টি মসজিদ, 19টি কবরস্থান এবং 35টি হাসপাতাল ধ্বংস করেছে। আর এই ধ্বংস ফিলিস্তিনিদের সংস্কৃতি, ইতিহাস এবং ভবিষ্যৎকে মুছে ফেলার চেষ্টা। ইসরায়েলি কর্মকর্তা আমিচাই এলিয়াহু বলেন, গাজায় কোনো বেসামরিক নাগরিক নেই, অর্থাৎ গাজার সমস্ত মহিলা, শিশু সকলেই নাকি হামাসের যোদ্ধা। আর এই ধরনের বক্তব্য তাদের গণহত্যার ভাবধারা প্রকাশ করে। আর এই গণহত্যা হচ্ছে দিনে দুপুরে ক্যামেরার সামনে, কিন্তু তবুও বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো আজ চুপ। আর বর্তমানে সবচেয়ে কলঙ্কিত বিষয়টি হলো গাজাতে বর্তমানে তৈরি হওয়া অনাহার। গাজা এখন দুর্ভিক্ষের একটি অস্ত্র। ইউনাইটেড নেশনের আইপিসি রিপোর্ট অনুযায়ী জুলাই 2025-এ গাজা দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে। 3,20,000-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী গাজার 1/3 মানুষ কয়েকদিন ধরে খাবার ছাড়াই দিন কাটাচ্ছে। গাজায় খাদ্য, পানি, ঔষধের তীব্র অভাব। ইসরায়েল গত মার্চে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়। তবে মে মাসে সীমিতভাবে ত্রাণ প্রবেশ অনুমতি দেওয়া হলেও কঠোর নিষেধাজ্ঞার কারণে পর্যাপ্ত খাবার পৌঁছচ্ছে না। এ কেমন নৃশংসতা! বর্তমান সময়ে এত সব নিয়মকানুন, এত সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল থাকার পরেও কিভাবে একটি দেশ প্রকাশ্যে আরেকটি দেশকে খাবার থেকে বঞ্চিত করে তাদের কষ্ট দিয়ে দিয়ে মারছে। যেখানে গাজায় মাসিক 62,000 মেট্রিক টন খাদ্যের প্রয়োজন, সেখানে প্রতিদিন মাত্র 28টি ট্রাক গাজায় প্রবেশ করছে। আর যদিও বা অনেক বাধা পেরিয়ে গাজায় এই অল্প পরিমাণ খাবার পৌঁছয় এবং আনন্দ উল্লাসে গাজাবাসী এই খাবার সংগ্রহ করতে আসে, কিন্তু সেখানেও তাদের রেহাই নেই। ইসরায়েলি সেনাবাহিনী সেই খাদ্য বিতরণ সভাতেও তাদেরকে গুলি করে করে মারছে। রিসেন্টলি একটি খাদ্য বিতরণ সভায় 1487 জন নিহত হয়েছে, আর যাদের মধ্যে বেশিরভাগই খাদ্যের জন্য অপেক্ষা করছিল। বর্তমানে গাজায় হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। হুয়ের তথ্য অনুযায়ী গাজায় 36টি হাসপাতালের মধ্যে 18টি মাত্র আংশিকভাবে কার্যকর, আর যেখানে মোট 1800টি বেড রয়েছে। বর্তমানে স্কুলগুলো 88% ধ্বংস হয়ে গেছে। কৃষি জমি ও রাস্তাঘাট ধ্বংস। গাজা বর্তমানে একটি ধ্বংসস্তূপ। আজকের গাজা যেন এক মৃত্যুপুরী। কিন্তু ইসরায়েল বলে তারা নাকি হামাসের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাস্তবে তারা শিশু, নারী, বৃদ্ধদের মারছে। আর এমন সময় পশ্চিমা মিডিয়াগুলো ইসরায়েলের পাচাটা গোলামের মতো করে কাজ করছে। বেশিরভাগ সময় তারা ইসরায়েলের হামলাকে আত্মরক্ষা হিসেবে দেখায়। কিন্তু আপনি বলুন, একটি দেশের সরকার আরেকটি জাতির শিশুদের উপর বোমা ফেলছে, এটা কি আত্মরক্ষা? পশ্চিমা মিডিয়া প্রায়ই হামাসের হামলার উপর ফোকাস করে, কিন্তু ফিলিস্তিনিদের দশকের পর দশক ধরে অত্যাচারের কথা উল্লেখ করে না। আর এর ফলে সবাই হামাসকে এক আতঙ্কবাদী সংগঠন হিসেবে মনে করে এবং ইসরায়েলকে ধোয়া তুলসী পাতা। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কে জানেন? সে আর কেউ নয়, সে হলো আমেরিকা। কারণ আমেরিকা প্রতি বছর বিলিয়ন্স অফ ডলারের অস্ত্র সাপ্লাই দিচ্ছে ইসরায়েলকে। এছাড়াও ইউনাইটেড নেশন যখনই গাজার পক্ষে কোনো প্রস্তাব আনে, তখনই যুক্তরাষ্ট্র তা ভিটো করে দেয়। সাথেই ফ্রান্স, ইউকে, জার্মানি এর মতো দেশগুলো যারা মানবাধিকার আর গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু তারা আজ গাজাতে হওয়া জেনোসাইড দেখার পরেও একদমই চুপ। এটাই কি তাদের মানবাধিকার? আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো 23টি আরব দেশ, 57টি ইসলামিক রাষ্ট্র আর 200 কোটি মুসলমান। কিন্তু তারপরেও গাজায় এই অসহায় মানুষদের বাঁচাতে তারা কি করছে? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ OIC বৈঠক করে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। কিন্তু কেন? কারণ অনেক মুসলিম দেশই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রাখতে ব্যস্ত। তার মধ্যে সর্বশীর্ষে রয়েছে সৌদি আরবের, যে কিনা নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে দাবি করে, কিন্তু তার কাজগুলো মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে ইসরায়েলের সঙ্গে জুটিয়ে ব্যবসা করছে। আর সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো, এই এতগুলি দেশের মধ্যে শুধুমাত্র ইরান যখন সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করলো, তখন কোনো মুসলিম দেশই সামরিক ও অর্থনৈতিক কোনো রকম ভাবে ইরানের পাশে এসে দাঁড়ায়নি। আর যা প্রমাণ করে এরা আসলেই মুসলমানদের গাদ্দার। একজন মা তার শিশুকে বুকের দুধ দিতে পারছে না, কারণ তার নিজের শরীরেই খাবার নেই। একটি শিশু হাসপাতালে শুয়ে আছে, কিন্তু ঔষধ নেই। একজন বাবা তার 3 সন্তানকে একসাথে মাটিতে শুয়ে শেষ বিদায় জানাচ্ছে। তার বাবা তাদের হাসিমুখ আর কোনোদিনও দেখতে পাবে না। গাজায় প্রতিদিন এমন হাজার হাজার ঘটনা ঘটছে। ইউনিসেফ বলছে গাজায় 1/3 মানুষ দিনের পর দিন খাবার ছাড়া থাকছে। শিশুদের মুখে খাবার নেই, পানির বোতল খালি, হাসপাতালে বিদ্যুৎ নেই। এটা কোনো যুদ্ধ নয়, এটা মানবতার ধ্বংস। একটি শিশুর কান্না কি কোনো ধর্ম বোঝে? একটি মায়ের আর্তনাদ কি কোনো দেশের সীমা মানে? তাহলে আমরা কেন এই কান্না শুনছি না? কেন আমরা এই ব্যথা অনুভব করছি না? বন্ধুরা, আজ যদি এটা গাজা না হয়ে আপনার শহরে হতো, আপনার বাচ্চা ক্ষুধায় কাঁদত, তাহলে কি আপনি এখনো চুপ থাকতেন? যদি আপনার মা, আপনার ভাই, আপনার বোন বোমার নিচে পড়ে মারা যেত, তাহলে কি শুধুই আপনি ফেসবুক, ইনস্টাতে স্টোরি লাগিয়ে নিন্দা করে শান্ত হয়ে যেতেন? এই প্রশ্নগুলো আমাদের সবার জন্য। আমরা কেন চুপ? আমরা কেন এই অবিচারের বিরুদ্ধে কথা বলছি না? আমরা আর চুপ থাকতে পারি না। গাজার মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় সবাই গাজার এই বাস্তবতাকে তুলে ধরুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। ফ্রি প্যালেস্টাইনের হ্যাশট্যাগে আওয়াজ তুলুন, কারণ আমাদের মনে রাখতে হবে মানবিকতা ধর্মের ঊর্ধ্বে। তাই মানবতা বাঁচাতে হলে আমাদের এখনই জেগে উঠতে হবে। আর আপনি যদি জানতে চান সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চকচকে মুখোশের পিছনে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা সম্পর্কে, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।